কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা। কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর নতুন প্রজন্মের কাছে তিনি কিভাবে সমাদৃত হচ্ছেন তা নিয়ে কথা বলবো, আর তা নিয়ে আমাদের আজকের এই আয়োজন নতুন কণ্ঠে রবীন্দ্রনাথ। আর আজকের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুই প্রজন্মের অতিথিদের। আমার ডান পাশে রয়েছে প্রীতম, মুগ্ধ এবং হৃদিকা। আর আমার বা পাশে উপস্থিত রয়েছেন মনোবিজ্ঞানী ডক্টর মেহতাব খানম, আমাদের সকলের প্রিয় শিল্পী প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তো আজকে আমরা যে কারণে একত্রিত হয়েছি, সত্যি বলতে যেটা যে রবীন্দ্রনাথ ঠাকুর, তার নামের সাথে আর আলাদা করে কোনো বিশেষণের প্রয়োজনই নেই। তো তার সম্পর্কে আমাদের এই প্রজন্ম কতটুকু জানে, কিভাবে জানে সেটাই জানা, এবং তাদের জানাটা কতটা যৌক্তিক, কতটা যথার্থ সেটা আপনাদের কাছ থেকে শুনবো। তো প্রথমেই আমি একটু আমাদের এই তিনজন অতিথির কাছে চলে যাই যে আপনারা রবীন্দ্রনাথ সম্পর্কে কতটুকু জানেন। প্রীতম? রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের ছোটদের জন্য অনেক কবিতা, গল্প, সুন্দর সুন্দর নাটিকা করেছেন। সেসব নাটিকা দেখতে খুব সুন্দর, আমি অনেকগুলোই দেখেছি, কিন্তু এগুলোর ভিতর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই কবিতাটা আমার সুন্দর লাগে। আচ্ছা, আমাদের অনেকেরই প্রিয় একটা কবিতা। এটা কেন সুন্দর লাগে বলবে? এটা হলো আত্রাই নদীর কাছে যখন কবি ছিলেন তখন এই কবিতাটা লিখেছিলেন। এই কবিতায় নদীর অনেক সৌন্দর্যের কথা তুলে ধরা হয়েছে, এর জন্য আমার আত্রাই নদীটা কি এখনো অত সুন্দর আছে? আত্রাই নদীটা এখন তত সুন্দর নয়, শুকিয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। মুগ্ধ, তোমার কাছ থেকে শুনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোটদের জন্য অনেক গল্প, ছড়া লিখেছেন। 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে মুগ্ধর কিছুটা জানা আছে। হৃদিকা কতটুকু জানে? রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো ছিলেন, তিনি আমাদের জন্য কবিতা লিখেছেন। আমার এর মধ্যে মাঝি কবিতাটা খুব ভালো লাগে। আচ্ছা, মাঝি কবিতাটা এটা একটা লাইন বলতে পারবে? আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে। আচ্ছা, কি মনে হয় ওদের যে জানাটুকু, এই জানাটা নিয়ে আপনাদের কি বলার আছে? আমার যেটা মনে হলো, আমি ওদের কথা বলছি না, কিন্তু সার্বিকভাবে আমাদের এখন পড়াশোনার সিস্টেমটাই এমন হয়ে গেছে যে আমরা ওই স্কুলের পড়াটুকুর বাইরে আর পড়ার সময়ও থাকে না, সুযোগও থাকে না, ইচ্ছাও থাকে না। তো আমার মনে হয় এখনকার বাচ্চারা যে পাঠ্যক্রমের বাইরে যে পড়া, সেটা অত বেশি যায় না। আর রবীন্দ্রনাথকে জানতে গেলে বাইরের পড়াটা পড়াতে হবে। যেমন ওরা যেটা বললো, আমার কাছে মনে হলো যে ওরা খানিকটা তৈরি হয়ে এসছে যে রবীন্দ্রনাথ সম্বন্ধে একটুখানি বলতে হবে, সেই জন্যে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি রবীন্দ্রনাথ কি কি পড়েছো, কতটুকু জানো, আমি জানি না ওরা কতটুকু বলতে পারবে। আমার মনে হয় এখনো একটু জিজ্ঞেস করা যায় যে তারা কতটুকু। রবীন্দ্রনাথের কোনো কবিতা মুখস্থ? ছোট নদী মুখস্থ আছে? আমাদের ছোট নদী, আমার পরিচয় কবিতাটা মুখস্থ আছে। পরিচয় কবিতা মুখস্থ আছে। তোমার? মুগ্ধর? আমার রবীন্দ্রনাথের একটি কবিতা মুখস্থ আছে। তুমি কি আমাদের ছোট নদী, এটা তো মুখস্থ আছে নাকি? মুখস্থ হয়নি ওটা। তোমার কোনটা মুখস্থ আছে? কোন কবিতা? স্বরবর্ণের ছড়া। ওটা তাহলে একটু পরে শুনছি আমরা। একটু যেহেতু পরিচিত কবিতা এটা, আমাদের ছোট নদী, হৃদিকা কি জানে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে? বলেন তো। আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পারে আমবন, তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে।
সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছুটে। দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। বাহ, খুব সুন্দর, চমৎকার। খুব সুন্দর। এত বড় একটি কবিতা তুমি মুখস্থ করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে তুমি আবৃত্তি করেছো। না, আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে উচ্চারণ খুব সুন্দর। সত্যি হ্যাঁ। একদম। একটু আমার জানতে ইচ্ছে করছে, তুমি বললে তোমার পরিচয় কবিতাটা ওর, যেমন আমাদের ছোট নদী কবিতাটা তোমার একটা কবিতা মুখস্থ আছে বললে, তোমাদেরকে শিখিয়েছে কে? বাড়িতে শিখেছো নাকি স্কুলে শিখেছো কবিতাগুলো? আমার আম্মু শিখিয়েছে। আম্মু শিখিয়েছে, খুব ভালো লাগলো আমার শুনে। আমাকে আমার তোমারটা? শিক্ষকরাও শেখাতে সাহায্য করেছে, আমার বাবা মাও সাহায্য করেছে। সেটাই, আমাদের যদি বাবা মা শিক্ষক দুজনেই যদি তৎপর থাকেন, যেটা বন্যা বললো যে স্কুলের পড়ার ভারটা এত বেশি, কিন্তু আমরা কিন্তু মুখে মুখে রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা বাচ্চাদের সঙ্গে যখন আমরা রয়েছি, হ্যাঁ, মানে আমাদের অন্য কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এগুলো বলতে পারি, তাই না? অবশ্যই। তোমাকে কে শিখিয়েছে ছোট নদীটা? আমাকে আমার আম্মু শিখায়। আম্মু শিখিয়েছে। তোমার আসলে- আম্মুকে অনেক ধন্যবাদ, অনেক প্রশংসা করছি আমরা। আমার যেমন ধরো মানে রবীন্দ্রনাথের সাথে যে পরিচয়, সেটা কিন্তু একদম ছোটবেলায় বাড়িতে। হ্যাঁ, এবং আমার এই ওদেরটা শুনে মনে হলো যে এই বয়সেই, তখন তো অত পড়তে পারতাম না, কিন্তু ধরো আমার মনে আছে আমার বাবা এই বড়দের কবিতা, দেবতার গ্রাস, তারপরে পুরাতন ভৃত্য, এগুলো পড়তেন তো, এবং ওই সব কবিতার মধ্যে গল্প আছে তো, এবং দেবতার গ্রাস শুনে যখন সেই ওকে ছুঁড়ে দিচ্ছে ইয়েতে, নদীতে ফেলে দিচ্ছে যখন ঠাকুরমশাই, তখন চোখের জলে ভেসে যেতাম, কি কষ্ট। তারপর 2 বিঘা জমি, কি শুনে ওইগুলি না, মানে ওই ছোটবেলা থেকে মনটা তৈরি হয়ে গেছিল কিন্তু আসলে ওগুলো এবং মাথায় আমার কিন্তু ক্ষেত্রে- আটকে আছে। আমার ক্ষেত্রে তাই আমার মনে আছে যে আমি বীরপুরুষ কবিতাটা ছোটবেলায় আবৃত্তি আমার খুব করেছিলাম, প্রিয় এবং আমি এটা। ধুতি পরে সাদা উপরে একটা মানে ফতুয়ার মতো পড়েছিলাম, আর আমার না একটা তলোয়ার বানানো হয়েছিল, যেটাকে তখন সিগারেটের প্যাকেটের ভেতরে না আমরা ওটাকে রাংতা বলতাম। ওটা কেটে 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 ওটা দিয়ে, মানে কাঠের তলোয়ারটাকে কাঠ দিয়ে বানানো হয়েছিল, একদম কাঠের মিস্ত্রি দিয়ে প্রপারলি, এবং ওটাকে অনেক কষ্ট করে আঠা দিয়ে রাংতা মুড়ে দিয়ে আমি একদম তলোয়ার নিয়ে বীরপুরুষ পাগড়ি পরে, এবং আমি এখনো বীরপুরুষ কবিতাটা যখন পড়ি বা আমার যখন মনে পড়ে, আমার না কেমন যেন ভেতরে একটা শিরশির করে, একটা অনুভূতি আমি পাই, যেটা সেটা তো আছেই, প্লাস যেটা বন্যা বলছিল 2 বিঘা জমি, পুরস্কার কবিতাটা, যে কবি যে তার গলার মালাটা নিয়ে বাড়ি গেলেন এবং তার স্ত্রী যে খুব অখুশি হলো, মানে প্রত্যেকটা কবিতার মধ্যে তো গল্প। আচ্ছা, খুব ভালো লাগছে আপনাদের ছোটবেলার কথা আপনারা বলছেন। আমি একটু লোভ সম্বরণ করতে পারছি না, আপনি বীরপুরুষ কবিতাটি আপনি উপস্থাপন করেছেন সেভাবে, বেশভূষ সবকিছু নিয়ে, তো ওটা কি মনে আছে এখন একটু? হ্যাঁ, একটু কি আমাদেরকে শোনানো যাবে? মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। আচ্ছা, মুগ্ধ, তুমি একটা ছড়ার কথা বলছিলে রবীন্দ্রনাথ ঠাকুরের, তুমি কি আমাদেরকে সেটা একটু শোনাবে? স্বরবর্ণের ছড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা ক আ, রস্যই দীর্ঘই বসে খায় খিরি খই, রস্যৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ, ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী, বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই, ডাক পাড়ে অ ও, ভাত আনো বড় বউ। আচ্ছা, মজার একটা ছড়া ছিল। এরকম তো তার অনেক ছড়া রবীন্দ্রনাথ আসলে রয়েছে। যখন ওই যে শান্তিনিকেতনে যখন ব্রহ্ম বিদ্যালয় শুরু করলেন একদম ছোটবেলায়, মানে ছোট বাচ্চাদেরকে নিয়ে, তখন তো আসলে এই যে ও যেটা বললো স্বরবর্ণের ছড়া, তখন এই বাচ্চাদের উপযোগী, কারণ রবীন্দ্রনাথ যে প্রচলিত যে সিস্টেমে পড়াশোনা হচ্ছিল সেটা তো উনি পছন্দ করছিলেন না, যে জন্যে এই ব্রহ্মবিদ্যালয় স্থাপন এবং তার ভাবনার সাথে আদর্শের জায়গা থেকে সেখানে পড়াশোনার ব্যবস্থা করার চেষ্টা করলেন, এবং তাদের উপযোগী বই
খুব সহজভাবে সহজ পাঠ, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, এই ওদের জন্য করা। এবং এইগুলির মধ্যে এই যে বাচ্চাদের উপযোগী করে ছড়ার মধ্যে দিয়ে স্বরবর্ণ শেখানো, ব্যঞ্জনবর্ণ শেখানো, বিজ্ঞান শেখানো, অঙ্ক শেখানো, সব কিন্তু রবীন্দ্রনাথের এই বইগুলো আছে। আমার মনে হয় যে আমাদের পাঠ্যক্রমে, আমাদের এই বাংলাদেশের পাঠ্যক্রমে যদি সহজ পাঠকে অন্তর্ভুক্ত করা যায়, অনায়াসে রবীন্দ্রনাথ শিখে যাবে বাচ্চারা। এখন মনে হয় একটা গান শোনা যায়, আমাদের হৃদিকা একটা গান শোনাবে। রেডি? উড়ে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কি রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পে বাঁচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে। লাজু ভাই ঘুঁচে দে রে, লাজু ভাই ঘুঁচে দে রে, তোরে আজ থামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে। বাহ, খুব সুন্দর। কে শিখিয়েছে আপনাকে গানটা? আমার মা। আপনার মা? আপনার মাও কি গান করেন? বাহ, খুব গুণী মা, কবিতা শিখিয়েছে, গান শিখিয়েছেন। সত্যি আপু, ওর তো গান শুনলাম, এখন আপনার গান শেখার হাতে খড়ি কার কাছে একটু যদি বলতেন। আমারও বাড়িতে, আমার মা না, আমার মামা। আচ্ছা, মামার কাছে হাতে খড়ি। ওর চেয়ে আমি আর বোধহয় আরেকটু বড় ছিলাম, ওদের মতো ছিলাম। আচ্ছা আচ্ছা, সেই সময়। কিন্তু আমারও এরকম গানের প্রতি, ওই টবিতাগুলি এদের বয়সে শিখেছি। তো তখন থেকে রবীন্দ্রনাথের প্রতি আগ্রহ ছিল। খানিকটা বুঝতাম, খানিকটা বুঝতাম না। তারপরে গান শিখলাম। আমার মনে আছে পুরনো, মানে প্রথম গান পুরনো সেই দিনের কথা আমার মামা শিখেছিলেন। হ্যাঁ, এটা সোজা গান তো পট করে শিখে ফেললাম। তারপরে আরো অনেক, তোরা যে যা বলিস ভাই, এসব গানগুলি খুব ভালো লাগতো। তো এইভাবে মামার কাছে শিখলাম। তখনই আর কি এত ভালো লাগতো গান করতে। মানে আমার বয়সী ছেলেমেয়েরা যখন খেলতো বিকেলবেলা স্কুল থেকে এসে, আমি তখন এসে হারমোনিয়াম বাজিয়ে প্যাঁ 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 করে সারগাম প্র্যাকটিস করছি। যে গানটা শিখেছি ওই গানটা গাইবার চেষ্টা করছি। তারপরে ওই যে নোটেশন, আমার আরেক মামা আমাকে কতগুলি নোটেশন প্রেজেন্ট করলেন। এবারে আমি চেষ্টা করতাম ওই হারমোনিয়াম বাজিয়ে 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 নোটেশন দেখে সুরটা ওঠা। ওটা একটা আমার খেলা ছিল। তো আপনি যেহেতু বললেন যে প্রথম গানটি আপনার শেখা হচ্ছে পুরনো সেই দিনের কথা, আমাদের সবারই অনেক প্রিয়, তো একটু যদি আপনি ওটা গিয়ে শোনাতেন প্লিজ। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। চমৎকার, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপা, আপনার কাছে আসছি যে গান বা কবিতা, এই যে চর্চাগুলো কতটা আমাদেরকে অনেক বেশি প্রাণবন্ত করে তোলে, কতটা আমাদের জন্য এটা হেল্পফুল, একটু আপনার কাছে জানতে চাই। ভীষণ হেল্পফুল। মানে কি, আমাদের মানে পৃথিবীটাই বদলে যাবে বাচ্চাদের যদি ওরা রবীন্দ্রনাথকে নিয়ে বড় হয়। শুধু রবীন্দ্রনাথ তো একমাত্র না, নিশ্চয়ই তো আমাদের বাংলার কবি অনেক আছেন, গানের গীতিকার অনেক আছেন, কিন্তু গান কবিতা যাই বলি না কেন, মানে এটা যে মানুষকে কত অন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে যায় এটা বলার কোনো অপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথ তো আসলে আমাদের ভেতরেই থাকা উচিত, বিকজ রবীন্দ্রনাথ শিশুদের জন্য এত কিছু ভেবেছেন, ওনার মতো করে কিন্তু কেউ ভাবেননি। মানে এটা আমি আজকে পড়ছিলাম সকালবেলা যে পৃথিবীর কোনো কবি, কোনো সাহিত্যিক মানে শিশুদের শিক্ষা নিয়ে এত চিন্তা করেননি। রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিয়ে যতটা ভেবেছেন যে কি করে শিশুদের মনটাকে আরো বেশি উন্নত করা যায়। যেমন
শিশুদের ভাষা শিক্ষা, যে সহজ পাঠের কথা বলছিল বন্যা, যে প্রথমটা ছিল ভাষা শিক্ষার উপরে, তার পরেরটাই কিন্তু তার সামাজিক শিক্ষা, তার আবেগের বিকাশের শিক্ষা, মানে প্রতিটি বিকাশ নিয়ে তিনি চিন্তা করেছেন। আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে আমাদের মানে আমাদের বাচ্চাদেরকে আমরা যেভাবে বড় করছি, এরা একটা সুপারফিশিয়াল জগতের মধ্যে কিন্তু বড় হচ্ছে। আমি যেখানে বাস করি, আমার আশেপাশে, আমার চারপাশের প্রকৃতি, পরিবেশ, কিচ্ছু সম্বন্ধে তারা সচেতন না। ধরো এই যে আশেপাশে এই যে কত রকমের প্রতি ঋতুতে ঋতুতে পাল্টে যাচ্ছে প্রকৃতির ছবিটা, না, নানান রকমের বিভিন্ন ধরনের ফুল ফুটছে, বিভিন্ন ধরনের পাখি আসছে, নানা রকমের প্রজাপতি আসছে, কত রকমের ফল আসছে। ফলটা খাই বলে হয়তো বাচ্চারা জানে, কিন্তু দেশি ফুলের নাম বলো, কটা বাচ্চা নাম বলতে পারবে? ডালিয়া, ক্রিসেন্থিমাম বলতে পারবে, কিন্তু দেখেও নি। নীলমণি লতা একটা এত সুন্দর ফুল, যদি কিন্তু আমাদের রবীন্দ্রনাথের কিন্তু এই ব্যাপারগুলি ছিল যে প্রকৃতি পরিচয়। আমাদের চারপাশে এই যে প্রজাপতি হচ্ছে, কিভাবে একটা প্রজাপতি হয়, প্রজাপতির কত রকমের ধরন, ফুল, পাতা, ঘাস, পাখি, সব কিছু মানে নিজেকে জানা এবং আশপাশটাকে আগে জানা। সত্যি আপনি যে বলছিলেন যে আমাদের বাচ্চারা সেই সম্পর্কে জানতে পারছে না, তো কি কারণে পারছে না বা কেন, কিভাবে আমরা সেটা থেকে আমাদের অতিক্রম শিক্ষা করতে পারি? ব্যবস্থার মধ্যেই তো নাই। এদেরকে এখন সারা ওয়ার্ল্ডের জিওগ্রাফি শেখানো হচ্ছে, সারা ওয়ার্ল্ডের হিস্ট্রি শেখানো হচ্ছে, না, এই ফিজিক্স শেখানো হচ্ছে, কেমিস্ট্রি শেখানো হচ্ছে, কিন্তু এই ফুলটার নাম টগর, এই ফুলটার নাম চামেলি, এটা স্বর্ণচাপা, এইটা ভুঁইচাপা, সেটা তো বাচ্চারা জানে না। কনকচাপা, ঝুমকোলতা, মানে জানে না। আমার মনে আছে ছোটবেলায় ঝুমকোলতা একটা ফুল, আমি সেই ফুলটা এখন খুঁজে বেড়াই, ফুলটা কোথাও দেখতে পাচ্ছি না। খুব সুন্দর ছিল না? সাধারণ ফুল। আচ্ছা আচ্ছা, আমাদের ওনাদের কাছ থেকে আমরা একটু জানি যে ফুল সম্পর্কে আপনারা কতটুকু জানেন, যেহেতু ফুল নিয়ে কথা হচ্ছিল, আপনারা কি ফুলগুলোর নাম শুনেছেন? প্রীতম? ফুলগুলোর নাম আমি শুনেছি কিন্তু দেখি নাই। মুগ্ধ, কি নামগুলো শোনা হয়েছে? শুনেছি, কিন্তু মাঝে মাঝে যখন গ্রামে যাই তখন দেখি কয়েকটা। ওকে, আর আপনি? আমি অল্প কয়েকটা শুনেছি। আচ্ছা, সেই জায়গাটা আমি বলছিলাম যে আমাদের পরিবারগুলো যদি আরেকটু সচেতন ভাবে, মানে স্কুল তো আসলে কি দিচ্ছে আমরা বুঝতে পারছি, কাজে স্কুলের উপরে আমাদের আসলে তেমন নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু পরিবার থেকেই যদি আমরা শিশুদের প্রকৃতির কাছে নিতে পারি একদম ছোট্টবেলাতে। আমার মনে আছে আমি একবার ভ্রমণে গিয়েছিলাম দেশের বাইরে, একটা ছেলে এসে একটা ছোট্ট ফল নিয়ে এসছে বাবার কাছে, বাবা বলো তো এটা কি ফল, এবং বাবা ওকে এত সুন্দর করে ফলটার সমস্ত কিছু বলেন, আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে শুনলাম, এবং বাবা জানেনও অনেক কিছু, যেটা হচ্ছে ব্লুবেরি। হ্যাঁ, ব্লুবেরিটা মানে একটু খুব দেখা যায় না, নিউ ইংল্যান্ডে হয় খুব বেশি। তো আমার না বেশি অসাধারণ লেগেছে যে বাবারও এত জ্ঞান আছে এটা সম্পর্কে। বাচ্চা না অনেক ছোট, সে না হাঁ করে তাকিয়ে আছে, যে অনেক কিছু বুঝতে পারছে না, কিন্তু বাবার উৎসাহটা আমার কাছে ভীষণ অসাধারণ মনে হয়েছে। তো আমার মনে হয় আমাদের অভিভাবকরা না, তারাও কিন্তু অনেক বেশি নিজেদেরকে শিক্ষিত করে তুলতে পারেন, যাতে করে আমাদের এই শিশুদেরকে তারা অনেক কিছু দিতে পারেন। আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছে, আমি আশা করব আমাদের টেলিভিশনের পর্দার সামনে যারা বসে আছেন তারাও অনেক কিছু জানতে পেরেছেন। তো আরো অনেক প্রশ্ন ছিল করার, কিন্তু সময়ের কাছে হাত বাঁধা, কিচ্ছু করার নেই, আমাদেরকে বিদায় নিতে হবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ তোমাকেও, আর এই বাচ্চাদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আচ্ছা, আর তোমাদেরকেও ধন্যবাদ। আশা করব যে আজকে তোমরা যা শুনলে তোমাদের আরো আগ্রহ বাড়বে রবীন্দ্রনাথ সম্পর্কে জানার, এবং আগামীতে যখন আবার তোমাদের সাথে দেখা হবে তখন তোমাদের কাছ থেকে আমরা আরো শিখতে পারবো, তাই নয় কি? তোমরা তখন এদিকটায় বসে থাকবে। তো তোমরা ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অল্প সময়ের যে আয়োজন, আমরা জানি না কতটুকু আপনাদেরকে আমরা দিতে পেরেছি। আমরা চেষ্টা করেছি কিছু কথা বলতে, কিছু কথা জানাতে। যদি কিছুটা হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা সার্থক। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমরা আজকের এই আয়োজন শেষ করছি আমাদের সিলেটের গীতবিতান নামের একটি দলের সঙ্গীত দিয়ে। আর সঙ্গীতটি হচ্ছে আমাদের সবার প্রিয়, মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি। সবাই ভালো থাকুন।